সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে গম চুরির অভিযোগ, নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ইইউ। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য ইরানের প্রেসিডেন্ট। অপরদিকে হরমুজের বদলে প্রণালীর মানচিত্রে নিজের নাম লিখলেন ট্রাম্প। এবং সবশেষে থাকছে স্ট্রং রুমে বন্দী তৃণমূল বিজেপির ভাগ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলের বিরুদ্ধে গম চুরির অভিযোগ, নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ইইউ। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম আমদানির অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, যে কোনো স্বাভাবিক দেশে চুরি করা পণ্য কেনা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। তিনি দাবি করেন, লুট করা গম বহনকারী একটি জাহাজ ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছে এবং তা খালাসের প্রস্তুতি নিচ্ছিল। এমন কার্যক্রমকে বৈধ ব্যবসা বলা যায় না এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি জানত না, এ দাবি বিশ্বাসযোগ্য নয়। এদিকে ইইউ জানিয়েছে, রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইইউ এর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আননি বলেন, রাশিয়ার অবৈধ যুদ্ধ প্রচেষ্টায় অর্থ যোগাতে সহায়ক এবং ইইউ নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার সব ধরনের পদক্ষেপ আমরা নিন্দা জানাই। প্রয়োজনে তৃতীয় দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি সতর্ক করেন। ইসরায়েলের হাইফা উপসাগরে একটি রুশ শ্যাডো ফ্লিট জাহাজ ভেড়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে ইইউ। ইসরায়েলি দৈনিক হারেজের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে গম জটিল সামুদ্রিক নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাচার করা হচ্ছে। ছোট জাহাজ বা রেলপথে গম সমুদ্রে এনে পরে বড় জাহাজে স্থানান্তর করা হয়, যেখানে জাহাজগুলির ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা হয় উৎস গোপন করতে। উপগ্রহ চিত্র, শিপিং ডেটা এবং রুশ নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 2023 থেকে ধারাবাহিকভাবে এমন কার্যক্রম চলছে। এবছরেই অন্তত 4টি চালান ইসরায়েলে পৌঁছেছে এবং রুশ নথিতে 30টিরও বেশি চালানের উল্লেখ রয়েছে। ইউক্রেনের হিসাবে 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে অন্তত 1,50,00,000 টন গম দখল করা হয়েছে, যার বিক্রির অর্থ মস্কোর যুদ্ধ তহবিলে যোগ হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, আবিনস্ক নামের একটি জাহাজসহ একাধিক জাহাজ সম্পর্কে আগেই ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল, তবুও সেগুলোকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়। তবে ইইউ এর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও সমালোচনা উঠেছে। অনেক পর্যবেক্ষক এটিকে দ্বৈত মানদণ্ড হিসেবে দেখছেন, কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ইইউ। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য ইরানের প্রেসিডেন্ট। ইরানি পণ্যগুলির ওপর যুক্তরাষ্ট্রের অনৈতিক নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান। একই সঙ্গে এটি তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হবে বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার 30 এপ্রিল ইরানি প্রেসিডেন্ট পেজেশকান এ মন্তব্য করেছেন বলে জানায় বিবিসি। একটি বিবৃতিতে ইরানি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো নৌ অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, এমন পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেই ব্যর্থ হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। এদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, এই অস্ত্রকে শত্রুপক্ষ গভীরভাবে ভয় পায় এবং যা তাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অবসাদ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের প্রস্তাব, যে পরিকল্পনা অনুযায়ী তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও স্থগিত হওয়ার কথা ছিল, সেই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেন এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই তেহরান এই সতর্কবার্তা দিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্যানুযায়ী ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, তেহরান খুব শীঘ্রই এমন একটি অস্ত্র দিয়ে শত্রু বাহিনীর মোকাবিলা করবে যাকে তারা গভীরভাবে ভয় পায়। অস্ত্রটির প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা তাদের ঠিক পাশেই আছে, আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না। ইরানের তেল ব্যবসা বন্ধ করে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়েও উপহাস করেছেন শাহরাম। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল যে ইরানের বিরুদ্ধে তাদের সবশেষ বিনা উস্কানি আগ্রাসনের মাধ্যমে তারা সর্বনিম্ন সম্ভাব্য সময়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে। সেই ধারণাটি এখন সামরিক একাডেমিগুলিতে হাসির পাত্রে পরিণত হয়েছে। অপরদিকে হরমুজের বদলে প্রণালীর মানচিত্রে নিজের নাম লিখলেন ট্রাম্প। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মানচিত্রে কৌশলগত এই জলপথের নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালী লেখা রয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই সংশোধিত মানচিত্রের ছবিটি শেয়ার করেন ট্রাম্প। ছবিটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এর মধ্যে দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। নাম ব্যবহার নতুন নয়। এটি প্রথম নয় যে ট্রাম্প এই শব্দ ব্যবহার করেন। গত 27 মার্চ মায়ামিতে একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি ইরান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রণালী শব্দযুগল ব্যবহার করেন। পরে অবশ্য তিনি সংশোধন করে হরমুজ বলেন এবং নিজের মন্তব্যটি ভুল বলেও উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন খবরের পরই ট্রাম্পের এমন পোস্ট সামনে আসে। এদিকে যুদ্ধ পরিস্থিতি এবং মূল্য বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে। রাজনৈতিক সংবাদ, অর্থনৈতিক চাপ সাধারণ ক্রেতাদের ওপর প্রভাব ফেলছে এবং মিত্র দেশগুলির মধ্যেও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। ইরান পাল্টা অবস্থানে গিয়ে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে একই সঙ্গে তেহরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে এবং আলোচনায় বসে তাহলে তারা এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের উদ্দেশ্য ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করা এবং দেশকে ভেতর থেকে দুর্বল করা। এবং সবশেষে থাকছে স্ট্রং রুমে বন্দী তৃণমূল বিজেপির ভাগ্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিআরসি কেন্দ্র তথা স্ট্রং রুম হল নেতাজি ইনডোর স্টেডিয়াম। গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ অর্থাৎ ভোট গণনার শেষ দিন পর্যন্ত ব্যালট বক্স এবং ইভিএম মেশিনগুলি সুরক্ষিত রাখা হয় এখানেই। স্ট্রং রুমের সুরক্ষায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তবে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে গত কয়েকদিন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। দাবি করা হয়েছিল নাকি বৃষ্টির জেরে নাকি জলমগ্ন হয়ে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্ট্রং রুমের ভেতর পানি ঢোকার কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষকে এমন ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া বুধবার ভোট শেষ হওয়ার পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তার বহর বাড়ানো হয়েছে কয়েক গুণ। কেন্দ্রীয় বাহিনীর পাহারা। স্ট্রং রুমের একেবারে প্রথম স্তরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। 24 ঘণ্টা শিফটিং ডিউটিতে নজরদারি চালাচ্ছেন জওয়ানরা। সিসিটিভি নজরদারি। গোটা স্টেডিয়াম চত্বর এবং স্ট্রং রুমের প্রতিটি কোণ এখন কয়েকশো সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। একটি সূক্ষ্ম নড়চড়াও এড়াবে না কর্মকর্তাদের চোখ। ত্রিস্তরীয় বলয়। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অনুমতি ছাড়া কাউকেই মূল কেন্দ্রের আশেপাশে দেওয়া হচ্ছে না ঘেঁষতে। ডিজিটাল মনিটরিং। স্ট্রং রুমের বাইরের সিসিটিভি ফুটেজ দেখার জন্য বসানো হয়েছে বড় মনিটর, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও পারছেন নজর রাখতে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বা বিভ্রান্তি সৃষ্টি করলে নেওয়া হতে পারে কড়া আইনি ব্যবস্থা। আপাতত নির্ছিদ্র পাহারায় বন্দী রয়েছে ব্যালট বক্স এবং ইভিএম। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বললেন, কয়েকটি জায়গায় ভোট পরবর্তী বিসরতা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুনর্ভোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তদন্ত চলছে। প্রতিবেদন দিল্লিতে গেলে সিদ্ধান্ত হবে।
ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে অভিযোগ এসেছে। আমি সেখানে যাব নিজে খতিয়ে দেখতে। আমাদের প্রতিনিধিরা খোঁজ নিচ্ছেন, প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হবে। এত ভোট পড়েছে, তাতে আমরা সফল কিনা তা বলবেন আপনারা। ৭৭টি অভিযোগের পর আর কোনো নতুন অভিযোগ আসেনি।